ঈদের আর বাকি 2 দিন, রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। বাজারে ঘুরে দেখলাম, আমরা দাম বলছি সেগুলিতে হচ্ছে না, কিন্তু বাজারে যারা কিনে নিচ্ছে দুই একটা, সেগুলি দেখা যায় হাতের নাগালের ভেতরে আছে। তারা গরু ছাড়তেছে না এখনো, মানে হিউজ দাম চাচ্ছে। 70টা গরু নিয়ে আসছিলাম আমি, এখন একটাও বিক্রি করতে পারি নাই। ইন্ডিয়াতে যদি গরু না আসে তো মোটামুটি আমরা লাভজনক হবে। আশা করি আমার গরু আমার ফার্মের থেকে সবগুলো চলে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের শেকড়ের টানে ঘরমুখী নগরবাসী, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালের যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ থাকায় ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8% একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধন। শুরুতে কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের 2 দিন আগে আজ সকাল থেকেই ক্রেতা সমাগম কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। ঈদের আগের 2 দিন হাট আরও সরগরম হয়ে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। এদিকে ক্রেতারা বলছেন হাটে কোরবানির পশু পর্যাপ্ত রয়েছে, তবে দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হাটে সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন র্যাব ও পুলিশের সদস্যরাও। ঈদের বাকি দিন 2, এখনো দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটগুলোতে আসছেন বিক্রেতারা। গত 2 দিন বৃষ্টির কারণে ক্রেতা কম থাকলেও মঙ্গলবার সকাল থেকে জমে উঠতে শুরু করে রাজধানীর হাটগুলো। 2 দফা বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ভিড়ও। দেখতে দেখতে হয়তো যদি মিলা যায় কিনবো আর কি, কিন্তু গরুর দাম ছাড়তেছে না। আগামী 2-3 দিন একটু যদি কমতে পারে ওই আশায় আছে আর কি। আজকে দেখছি, কিন্তু কালকে হয়তো বা আসবো। বাজারে ঘুরে দেখলাম, আমরা দাম বলছি সেগুলিতে হচ্ছে না, কিন্তু বাজারে যারা কিনে নিচ্ছে দুই একটা, সেগুলি দেখা যায় হাতের নাগালের ভেতরে আছে। মোটা সোটা গরু দেখছি, অনেক সুন্দর। অন্যদিকে বিক্রেতারা আশা করছেন বুধ ও বৃহস্পতিবার কোরবানির হাটের পশু বিক্রি আরো বাড়বে। কাস্টমার প্রথম দেখাও লইলো, বৃষ্টির জন্য কাস্টমার নামে নাই। ওই 70টা গরু নিয়ে আসছিলাম আমি, এখন একটাও বিক্রি করতে পারি নাই। পর্যাপ্ত গরু আছে, তো গরু বা ঢাকার লোক কিনবেও পর্যাপ্ত পরিমাণে, মোটামুটি কাস্টমার পাওয়া যাইতেছে আর কি। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেন ডিএমপি কমিশনার। ঢাকা শহরে গরু ইতস্ত বিক্ষিপ্ত থাকবে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবে, সেটা আমরা ইনশাআল্লাহ সকলের সহযোগিতা নিয়ে আমরা করতে পেরেছি। হাটের আশেপাশের ব্যাংকগুলো সন্ধ্যাকালে খোলা থাকবে, বন্ধের সময় খোলা থাকবে, এবং আমরা মানি স্কটের ব্যবস্থা করেছি। যে কেউ যদি নগদ টাকা পরিবহন করতে চায়, আমরা পুলিশ তাকে প্ররক্ষা দিব। ঈদের আগের 2 দিন ক্রেতা উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে আশাবাদ বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারাও চাইছেন শেষ সময়ে এসে সাধ্যের মধ্যে ভালো পশুটা কিনতে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিন পশু জবাইয়ের পরবর্তী 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে গৃহীত সার্বিক কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, পশুর জবাইয়ের জন্য 57টি ওয়ার্ডে 228টি স্থানে সামিয়ানা টানানো হবে। মোট 9,500 পরিচ্ছন্নতা কর্মী এবার বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত হবেন। এছাড়া যারা পশু কোরবানি করবেন তাদের বর্জ্য সরানোর জন্য 1 লক্ষ পাট ও পলিথিনের ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া ওয়েবসাইটে অভিযোগ জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা। ঈদের দিন কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
1 লক্ষ ব্যাগ এবার আমরা আমাদের যারা কোরবানি করবেন সেই কোরবানির সম্মানিত ব্যক্তিদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যাতে ওই বর্জ্যটা তারা ব্যাগের মধ্যে রাখেন। আমাদের প্রাইমারি কালেক্ট সার্ভিস প্রোভাইডার যারা আছে তারা সংগ্রহ করে আমাদের কন্টেইনারে বা গাড়িতে নিয়ে আসবেন। আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু কমপ্লেন দেওয়ার একটা আমরা করেছি, একটা সিস্টেম ডেভেলপ করেছি। ঈদের দিন মাননীয় মেয়র দুপুর 2টার সময় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যের উদ্বোধন ঘোষণা করবেন। যেহেতু 3 দিন এই কোরবানি চলে, আমরা আশা করছি কোরবানি যখন শেষ হয়ে যাবে সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে আমরা এই বর্জ্যগুলো অপসারণ করতে সক্ষম হব। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে রেল স্টেশন, লঞ্চ ঘাট আর বাস টার্মিনালগুলোতে। ভোর থেকে ছিল ঘরমুখো মানুষের স্রোত। ঘরে ফেরা মানুষগুলোর আনন্দ ছিল বাঁধভাঙা। আনন্দমুখর যাত্রায় উৎসবের আমেজ। কমলাপুর রেল স্টেশনে আসা হাজারো মানুষের অপেক্ষা ঘরে ফেরার, যেখানে অপেক্ষায় আছেন স্বজনরা। আর এই মানুষগুলো তাদের সঙ্গে সামিল হবেন ঈদের আনন্দ উদযাপনে। কমলাপুরের ট্রেনের শিডিউল ছিল অনেকটাই স্বাভাবিক, তাই ঘরমুখী মানুষের বাড়ির পথে ফেরাটা ছিল অনেকটাই নির্বিঘ্ন। আমরা কুমিল্লায় যাচ্ছি ঈদ করতে, সেখানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই। দাদু দাদার সাথে একসাথে ঈদ করতে যাচ্ছে, বাবা মার সঙ্গে যাচ্ছে, তো অনেক আনন্দ লাগতেছে। ভোর থেকেই ঘরমুখোদের স্রোতে মুখরিত হয়ে ওঠে সদরঘাটের লঞ্চ টার্মিনাল। প্রতিবারের মতো এবারও অতিরিক্ত নৌযান ছেড়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বিকেলে ঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানিয়েছেন, ঈদ সার্ভিসে এবার যোগ হয়েছে অতিরিক্ত 17টি লঞ্চ। অন্যান্য বছরের মতোই এই বছরও কিন্তু 17টা নতুন লঞ্চ যুক্ত হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চালাবার জন্য। ভোলাতেই 2টি নতুন লঞ্চ, যেটা রুট ছিল না আগে, আমরা কিন্তু সেই রুট দিয়েছি। যেমন কর্ণফুলী খুব ভালো 2টি লঞ্চ আমরা দিয়েছি, আর আগের গুলো তো আছি। অন্যদিকে সব ঝক্কি মাথায় নিয়ে যারা লঞ্চে উঠেছেন তাদেরও ছিল না তেমন কোনো অভিযোগ। আগের তুলনায় এই বছর অনেক ভালো, সুশৃঙ্খলভাবে আসতেছি। প্লাস আমাদের টিকিট বলতেছে যে এই ভাড়া অ্যামাউন্ট দিতেছে, প্লাস ডেকে যারা আছে তাদেরও ভাড়া ওই ফিক্সড করা। ঈদে বাসায় যেতে আমার অনেক মজা লাগতেছে, বাসায় যেয়ে অনেক মজা করবো। অন্যান্য বার তো যাওয়াই হয় না, সব মিলিয়ে আর কি পড়াশোনার চাপে। আর এবার ঈদে অনেকদিন পর সবার সাথে একসাথে, দাদু দাদি সবার সাথে করবো, অনেক মজা। এদিকে ঢাকার বাস টার্মিনালগুলো থেকেও দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে সময় মতো ছেড়ে গেছে নির্ধারিত রুটের বাসগুলো। খানিকটা যানজটও ছিল রাজধানীর বের হবার পথগুলোতে। আগামী কদিনের জন্য ইট পাথরের রাজধানীকে ভুলে স্বজনদের সান্নিধ্য পাওয়ার আনন্দে বিভোর থাকবেন এইসব ঘরমুখো মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে নির্বিঘ্ন করা কঠিন হবে। কারণ হিসেবে তিনি দায়ী করেছেন বিরূপ আবহাওয়াকে। তবে তিনি জানান, এখনো পর্যন্ত মহাসড়কে অসহনীয় যানজট তৈরি হয়নি। যেটুকু ভোগান্তি হচ্ছে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা পশুর হাট ও মহাসড়কে পশুবাহী গাড়ি চলাচলের জন্য। এখন রাস্তা আমি নিজেই স্বীকার করেছি, যদি টানা 3 মাসের বর্ষণ 6-12 রাস্তা রিপেয়ার করেছি, তারপরেও রাস্তা কিন্তু পাসেবল আছে। রাস্তার জন্য কোথাও যানজট হচ্ছে না। যানজট যেটাকে বলে সেটা পশুবাহী গাড়ির জন্য স্লো হচ্ছে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ মিনায় অবস্থান করছেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি। কাল ভোরে ফজর নামাজের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। এরই মধ্যে বাংলাদেশি হাজিদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ হজ মিশন। এদিকে হজ উপলক্ষে মক্কা সহ বিভিন্ন এলাকায় নতুন করে 1 লাখ সেনা সদস্য সহ বিশেষ বাহিনী প্রস্তুত রেখেছে সৌদি প্রশাসন। সৌদি আরব থেকে টেলিফোনে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। মাত্র কয়েক ঘন্টা পরই আল্লাহর মেহমানগণ রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। হজের নিয়ম অনুযায়ী আজ রাত সোহালেই মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে যেতে থাকবেন মুসল্লিগণ। ফজরের নামাজের পর তাদের এই যাত্রা শুরু হবে। এর আগে গতকাল কিছুটা বৃষ্টি হওয়ায় মিনা প্রান্তরের আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম, তাই হজে আসা মুসল্লিদের তেমন কোনো সমস্যা হয়নি। আমি একজন বাংলাদেশি মুসল্লি ডাক্তার ইউনুসের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, ঠান্ডাজনিত সমস্যা এবং ক্লান্তিতে তাদের অনেকের গলা বসে গেছে, যাদেরকে ব্যক্তিগত থেকে
বাংলাদেশ মেডিকেল ক্যাম্প থেকে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুসলিমরা আরো জানিয়েছেন এবারে হজ ব্যবস্থাপনা নিয়ে তারা মোটামুটি সবাই সন্তুষ্ট এবং তারা এখন নিজেদের গুলামাত এবং আগামী দিনে মানে শহীদ দুনিয়ার জীবন যাপনের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছেন। এছাড়া বাংলাদেশে থাকা তাদের স্বজনদের জন্য এবং দেশের মঙ্গলের জন্য বিশেষ দোয়া করছেন তারা। হাজিদের নিরাপত্তার স্বার্থে মক্কা, মিনা ও আরাফাত ক্যাম্পে প্রায় 7,000 ডিজিটাল ক্যামেরার মাধ্যমে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে হাজিদের অবস্থান। এদিকে গতকাল থেকে সৌদি সরকার নিরাপত্তার জন্য 1 লাখ সেনাবাহিনী সহ তাদের বিশেষ বাহিনী প্রস্তুত রেখেছে মক্কা সহ হজের স্থানগুলোতে। হজের শেষ দিন পর্যন্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে সৌদি প্রশাসন। সৌদি আরব থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 6.7%। এডিবির প্রতিবেদন প্রকাশ। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকা জরুরি বলে মন্তব্য। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পরিবেশ বিষয়ক বিশেষ পদক চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অর্জনের জন্য শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি মনে করেন এই পুরস্কার দেশের মানুষের জন্য বিশেষ সম্মানজনক। এতে বাংলাদেশের মানুষ পরিবেশের বিষয়ে আরো সচেতন হবে বলে মনে করেন তিনি। এছাড়া সম্প্রতি ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। আর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জে প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে 400 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্প সহ মোট 8,825 কোটি টাকার 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে 6,314 কোটি 35 লাখ টাকা। প্রকল্প সহায়তা ধরা হয়েছে 2,314 কোটি 28 লাখ টাকা। সকালে রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে 5,530 কোটি 13 লাখ টাকা ব্যয়ে কুড়িল পূর্বাচল লিংক রোডের দুপাশে 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প। আশুগঞ্জের পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে 2,358 কোটি 28 লাখ টাকা আর্থিক সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। আগামী 1 নভেম্বর থেকে মোবাইল ফোন গ্রাহকের পরীক্ষামূলক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হবে এবং 16 ডিসেম্বর থেকে এই পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে সিম নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সচিবালয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী, পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি একথা বলেন। নিবন্ধন না করে অথবা ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকের তথ্য যাচাইয়ের পাশাপাশি সিম পুনর্নিবন্ধনের নির্দেশনা জারি করে সরকার। এরপরেই জাতীয় পরিচয়পত্রের তথ্য ভান্ডারের সাথে মিলিয়ে সিম গ্রাহকের তথ্য যাচাই শুরু হয়। এ অবস্থায় মোবাইল ফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, দেশে প্রায় 13 কোটি গ্রাহকের মধ্যে সরকারকে 1 কোটি গ্রাহকের তথ্য দিয়েছে সকল অপারেটর। ইতিমধ্যে যেগুলো আমরা এনআইডির মাধ্যমে ভেরিফিকেশন করেছি তার মাধ্যমে একটি ভয়াবহ চিত্র এসেছে আমাদের সকলেরই সামনে। একটি এনআইডির এগেইনস্টে 14,117 সিমের রেজিস্ট্রেশন, মাত্র 7.65% ডেটার এগেইনস্টে এই চিত্রটা। দেশের নিরাপত্তার স্বার্থে এসএমএস পদ্ধতিতে সকল গ্রাহকের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা 2012 সালের পূর্ববর্তী যে সিমগুলো রেজিস্ট্রি করা হয়েছে সেই গ্রাহকদের কাছে তারা একটি খুদে বার্তার মাধ্যমে পাঠাবেন তাদের এনআইডি নম্বরটি, তাদের জন্ম তারিখ এবং তাদের নামটি তারা জানতে চাইবেন। ওই গ্রাহক যখন এই তথ্যটি পাঠাবেন মোবাইল ফোনের মাধ্যমে, সেই তথ্যটি আবার এনআইডির কাছে যাবে, আবার যাচাই বাছাই হয়ে আসবে যে সেটি সঠিক কিনা। এছাড়া আগামী 1 নভেম্বর থেকে আঙুলের ছাপসহ সকল তথ্য প্রদানের মাধ্যমে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। 1 নভেম্বর থেকে মোবাইল ফোন অপারেটররা তাদের নিজস্ব যে সার্ভিস সেন্টার আছে সেখানে তারা বায়োমেট্রিক্স পদ্ধতিটা চালুর উদ্যোগ গ্রহণ করবেন। 16 ডিসেম্বর থেকে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা যাচাই বাছাই করব সকল তথ্য। সরকারের সকল সিদ্ধান্ত মেনে চলবে বলে সভায় মোবাইল ফোন অপারেটররা অঙ্গীকার করেন বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বর্তমানে দেশে গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে এবং তারা এর সংগ্রামে জয়ী হবে বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের তিনি একথা বলেন। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি এবং এখনো সেই গণতন্ত্র আমাদের অনুপস্থিত। এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, ইনশাআল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে। চিকিৎসাধীন অবস্থায় বিদেশে ছিলাম, চিকিৎসা নিয়ে এসেছি, আবারও আমাকে যেতে হবে, চিকিৎসক তাই বলেছেন। 5 দফা দাবিতে টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকরা। এতে দিনভর যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখ মানুষ। এদিকে দাবি মেনে নেওয়া না হলে আগামীকাল সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শ্রমিকরা। সকাল 10টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা সড়ক ও রেল লাইনে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে রেল লাইন থেকে অবরোধ তুলে নেন তারা। শ্রমিকদের অভিযোগ, গত 14 সপ্তাহ ধরে বেতন বোনাস সহ কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। পরে সন্ধ্যা 6টায় নির্ধারিত সময়ে কর্মসূচি শেষ করে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে যশোর ও খুলনাগামী শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস। আজ প্রায় 4 মাস যাবত কোনো বিল বেতন নেই। আমরা খুব বিপদের মুহূর্তে আছি, যার জন্য এই আন্দোলন। আমার ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে ঈদ করব, কি করে বাঁচবো? হ্যাঁ, লেখাপড়ার কোনো খরচ জোগাতে পারতে নেই, ঈদ করারও কোনো অবস্থা নেই আমাদের। আসলে তো জনদুর্ভোগ মানে চরম আকারে। যেমন আজকে আমার ব্যাংক করব, ব্যাংক করে আমার ব্যাংকেতে টাকা এনে তো আমার কর্মচারীদের দিতে হবে, হয়তো গাড়ি নিয়ে ব্যাক করা দিচ্ছে। রওনা করছি যশোর থেকে, আলিম জুট মিলের ওই পাশে এসে নামাই দিছে। ওইখান থেকে এই যে হেঁটে যাচ্ছি, আমার হাঁটার কোনো ক্যাপাসিটি নাই। খুলনা আসছে, আসার পরে দেখি যে এখানে অনেক যানজট শুরু হয়ে গেছে, শ্রমিকরা অবরোধ করতেছে, তার জন্য বাস আর আসতেছে না। চট্টগ্রাম বন্দরে ভারতীয় রুপি জব্দের ঘটনায় সিএনএফ এজেন্ট প্রতিষ্ঠান ফ্ল্যাশফোর্ড ইন্টারন্যাশনালের মালিক শামীমুর রহমান সহ 5 জনকে আসামি করে মামলা করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সন্ধ্যায় সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার বড়ুয়া বাদী হয়ে বন্দর থানায় এই মামলাটি দায়ের করেন। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, এই মামলার বাকি আসামিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ, অংশীদার আহমদুল্লাহ, গাড়ি চালক মোহাম্মদ কাউসার ও তৌহিদুল আলম। গতকাল দুপুরে নগরের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করে গোয়েন্দা বিভাগ। এর আগের দিন রোববার দুবাই থেকে আনা একটি কন্টেইনার থেকে 3.5 কোটি ভারতীয় রুপি উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চলতি অর্থ বছরে জিডিপির সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে 6.7%। সকালে রাজধানীতে এশিয়ার দেশগুলোর উন্নয়নের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর কাহুজিকো হিগোচি। প্রতিবেদনে বলা হয়, আগের বছর মূল্যস্ফীতি 6.4% থাকলেও চলতি অর্থ বছর হতে পারে 6.2%। রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি হার ভালো হওয়ার প্রবৃদ্ধি ধারা ইতিবাচক থাকবে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে, যেখানে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকা জরুরি। পাশাপাশি রাজস্ব আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা গেলে মূল্যস্ফীতির চাপ এড়িয়ে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে মনে করে এডিবি। এছাড়া এশিয়ার দেশগুলোর সম্ভাব্য প্রবৃদ্ধি 6% হতে পারে বলেও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যে অর্থনৈতিক ধারা, তাতে 2016 অর্থ বছরের প্রবৃদ্ধি হতে পারে 6.7%। মূল্যস্ফীতি 6.2%, যা গত বছর 6.4% ছিল। সম্পদের ব্যবহার, অবকাঠামো উন্নয়ন উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। আগের বছরের চেয়ে কৃষি, রপ্তানি প্রবৃদ্ধি ও বিভিন্ন খাতেও ধনাত্মক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আগামী 2 বছরের জন্য বিজিএমই এর দায়িত্ব নিল 35 সদস্যের পরিচালনা পর্ষদ। এছাড়া সহ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আরো 7 জন। বিকেলে
বিজিএমইএ ভবনে সংগঠনের 32তম সভায় বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম নতুন সভাপতি সিদ্দিকুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিদায়ী সভাপতি পোশাক শিল্পের দিক নির্দেশনাপত্র তুলে দেন। নতুন সভাপতি পোশাক শিল্পের উন্নয়নে এবং 2021 সালে 50 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার অঙ্গীকার জানান। 8 সেপ্টেম্বর নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। ভবিষ্যতেও আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এবং আমি বাংলাদেশ। এবছর সারা দেশের 7 দিন ব্যাপী আয়কর মেলায় মোট রাজস্ব আদায় হয়েছে 2035 কোটি 32 লাখ টাকা। আজ মেলা শেষে তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড ইন্ডিয়ার। চলতি মাসের 16 তারিখে আয়োজিত মেলার প্রথম দিন থেকেই আয়কর সেবা নিতে আসা সাধারণ মানুষের পদচারণায় মুখর ছিল। এ সময়ের মধ্যে আয়কর দিয়েছেন 7,57,754 জন, রিটার্ন দাখিল করা হয়েছে 61,060টি। বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশে অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আয়করদাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জয়পুরহাটে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি করে একজনকে হত্যা ও 4 জনকে আহত করার ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে নিহতের স্ত্রী আশিদা বেওয়া জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। পুলিশ জানায়, ভারতের দুর্গাপুর 75 বিএসএফ ব্যাটালিয়নের চার্লি কোম্পানি কমান্ডার CL প্যাটেল, AC মিনা ও FS অনুষ কুমারের নাম উল্লেখ করে বিএসএফ এর অজ্ঞাত 30 সদস্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাজুল ইসলাম জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত 18 সেপ্টেম্বর জয়পুরহাটের রামকৃষ্ণপুর সীমান্তে বাংলাদেশের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফ এর গুলিতে সাইমুদ্দিন নামে এক বাংলাদেশি নিহত ও ফারুক হোসেন, আবু জাফর, পরিমল মার্ডি ও নির্মল মার্ডি নামে আরও 4 বাংলাদেশি আহত হয়। শব্দহারা নামে ব্যান্ড সঙ্গীত দল নাগরিকের দ্বিতীয় একক অ্যালবাম এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল ডিজিটাল মিউজিক পোর্টাল ইটিউনস। ভিন্নধর্মী এই অ্যালবামটিকে সিডি আকারে প্রকাশ না করে শুধুমাত্র ডিজিটাল মিউজিক পোর্টাল ইটিউনসে ব্যবস্থা করা হয়েছে। পাইরেসি এবং অপপ্রচার প্রতিরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যান্ড দলটির সদস্যরা। আমরা সবসময় আছি, চোখ খোলা রেখেছি। ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করা 1,20,000 শরণার্থীদের বাধ্যতামূলক কোটা পদ্ধতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে স্থানান্তরে একটি চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে এ বিষয়ে ভোটাভুটি হলে কোটা পদ্ধতিতে শরণার্থীদের ভাগ করে নেওয়ার পক্ষে ভোট দেয় বেশিরভাগ দেশ। তবে এর বিপক্ষে ভোট দেয় রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। এছাড়াও ভোট দেয়া থেকে বিরত ছিল একমাত্র ফিনল্যান্ড। এর আগে পোল্যান্ড এই প্রস্তাবের বিরোধিতা করলেও এদিন ভোটে অংশ নেয় তারা। প্রস্তাব অনুযায়ী এরই মধ্যে ইতালি, গ্রিস এবং হাঙ্গেরিতে প্রবেশ করা 1,20,000 শরণার্থীদের সক্ষমতা কোটা অনুযায়ী কোটা পদ্ধতিতে ভাগ করে নেবে ইইউভুক্ত অন্যান্য দেশগুলো। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতিহিংসার শিকার হওয়া ও নিজ দেশে কারাভোগ এড়াতে বহু আইএস সদস্যের দল ত্যাগ করে আত্মগোপনে চলে যাওয়ার নতুন তথ্য উঠে এসেছে এক প্রতিবেদনে। লন্ডনের কিংস কলেজের একদল গবেষকের পরিচালনায় সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, এ পর্যন্ত প্রায় 58 জন পক্ষত্যাগী আইএস সদস্য তাদের দল ত্যাগের কারণ সম্পর্কে মুখ খুলেছেন। 2013 সালের এপ্রিলে ইরাকি আল কায়দা থেকে জন্ম হয় ISIL বা ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট। পরে পাশ্চাত্যের কাছে সংগঠনটি পরিচিতি পায় আইএস নামে। 2013 শেষ দিকে অনেকটা হঠাৎ করেই ইরাকের আনবার ও দিয়ালা প্রদেশের বিশাল এলাকা দখল করে নেয় আইএস। এরই ধারাবাহিকতায় গত বছরের জুনে ইরাকের দিয়ালা প্রদেশ থেকে সিরিয়ার আলেপ্পো পর্যন্ত অঞ্চলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় জঙ্গি সংগঠনটি।
এরপর থেকে বিভিন্ন সময় পাশ্চাত্য সহ বিশ্বের অনেক দেশের শত শত মুসলমান ও ধর্মান্তরিত মুসলিম ইরাক ও সিরিয়ায় গিয়ে আইএসের সঙ্গে যোগ দেয়, কিন্তু পরবর্তী বিভিন্ন সময়ে অনেকেই সেখান থেকে পালিয়ে আসে। এর কারণ সম্পর্কে জানতে সেসব পক্ষ থেকে লোকজনকে লক্ষ্য করে একটি গবেষণা পরিচালনা করে লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ রেডিকালাইজেশন ICSR। তাদের পরিসংখ্যান অনুযায়ী আইএস এর শত শত সদস্য এরই মধ্যে দল ত্যাগ করেছে বা দল ত্যাগের পথে রয়েছে। সিরিয়া থেকে পালিয়ে তুরস্কে এসে আত্মগোপনে থাকা এমনই একজনের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। অনেকের মতো আমিও সব ভয় ত্যাগ করে আইএস এর সঙ্গে যোগ দিয়েছিলাম। উদ্দেশ্য ছিল সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেব, কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম তারা সম্পূর্ণ ভুল পথে হাঁটছে। কারো সঙ্গে তাদের দ্বিমত দেখা দিলেই তাকে হত্যা করা হয়। মুসলমানদের সঙ্গেও আইএস এর নির্দয় আচরণ, অনইসলামিক কর্মকাণ্ড ও দুর্নীতির কারণে অনেক জঙ্গি দলটি ত্যাগ করে পালিয়ে আসে বলে কিংস কলেজের গবেষক দলের প্রতিবেদনে উঠে এসেছে। এতে পরামর্শ দিয়ে বলা হয়, পক্ষ থেকে ব্যক্তিদের সাক্ষ্য প্রকাশ করা হলে তা আইএস এ যোগ দিতে ইচ্ছুকদের নিরুৎসাহিত করতে সাহায্য করবে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করেই পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। পাশাপাশি তার বিশ্বাস, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জিতবে। মঙ্গলবার মাগুরায় মোহাম্মদপুর উপজেলা সদরে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যে আমার মেয়েরা, আমি তাদেরকে পাঠানোর নির্দেশ গতকাল আমি দিয়ে দিয়েছি, তারা পাকিস্তানে খেলতে যাবে এবং পাকিস্তানকে হারিয়ে আসবে, সেটাই আমি আশা করি। আমি আমার নেত্রীর কাছে আমি পরামর্শ করেছিলাম, নেত্রী বলেছেন পাকিস্তানে যাবে না কেন, পাকিস্তানে যাবে এবং পাকিস্তানের মাটিতে ওদেরকে হারিয়ে আসবে, সেইভাবে বলে দেন। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জমে উঠেছে কোরবানির পশুর হাট। ভারতীয় গরু না আসা নিয়ে ক্রেতা বিক্রেতার ভিন্ন প্রতিক্রিয়া। দেশীয় গরুর চাহিদা থাকায় লাভের আশা ব্যবসায়ীদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেকড়ের টানে ঘরমুখী নগরবাসী। রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, চোখে মুখে ঘরে ফেরার আনন্দ। 5 দফা দাবিতে পাটকল শ্রমিকদের টানা 8 ঘন্টা খুলনা যশোর মহাসড়ক অবরোধ। যান চলাচল বন্ধ থাকায় ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনায় অবস্থান করছেন লাখ লাখ হাজি। কাল ফজরের নামাজ শেষে সমবেত হবেন আরাফাতের ময়দানে। এবং 13 কোটি মোবাইল গ্রাহকের মধ্যে তথ্য পাওয়া গেছে প্রায় 8%। একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 14,000 সিম নিবন্ধন। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।